সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার খুব ভালো লাগছে বিচিত্রা প্রকাশনা উৎসবে এসে মঞ্চ উপস্থিত সভাপতি ও সম্মানিত আলোচকবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি বিচিত্রা তাদেরকে আরো বেশি শুভেচ্ছা জানাচ্ছি। বইটির মূল্যায়ন আমরা যারা লিখি তারা করতে পারি না, নিজেরা যখন লিখি ভালো হলো কি মন্দ হলো, কোথায় ত্রুটি হলো, কোথায় ভালো হয়েছে, এটা একজন লেখকের জানা দরকার। আগেকার দিনে কিন্তু সবসময় কেউ কিছু লিখলেই তার সমালোচনা থাকতো, সবাই কি সমালোচনা সহিত হয়েছে, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে নজরুলকেও পারি জানি সমালোচনা সবসময় হয়। কিন্তু আমরা দেখি প্রায় সময় সমালোচনা বেশি করতে গেলে প্রশংসাই করা হয়, সমালোচনা বেশি করা হয় না। আসলে সমালোচনা করলে ভালো, করলে কি হয় পরের বার লেখার সময় আমরা সেটা শুরু করে দিতে পারি। এই জন্য তবে আমি একদম সমালোচনা করতে পারি না, এই জন্য আমি বইয়ের সমালোচনার যোগ্য নই। আমি যা করি ভালো লাগলে আমার মন যেটা ছুঁয়ে যায় ওটা আমার খুব ভালো লাগে। আমি ভাবি যে এটা খুবই ভালো একটা লেখা হচ্ছে, এটাই। এর খারাপ দিকটা কোনটা সেটা আমার মাথায় আসে না। খারাপ রাখলাম, যখন দেখি 30 পেয়েছে, 33 পেলে 5 করে যায়, তখন আমার মনটা একদম আনচান করতো, এটা ফেল করবে, ঠিক আছে দেখি আর কোথাও 1-2 বাড়িয়ে 33 করা যায় নাকি। এটা নিয়ম আছে যে 30 পেলে 33 করে দেওয়া, তো কোথাও খুঁজে দেখি ঠিকই বাদ যায়, কোথাও না দিলে 1 হয়ে যাচ্ছে, কোথাও 1 দিলে আবার হয়তো দেখা যায় সে পরীক্ষার পরে বা অনেক ভালো করেছে। তো এই জন্য মানুষের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে, ছাত্রীদের পরীক্ষার ক্ষেত্রে যেমন শিক্ষার্থীরা নানাভাবে আলোচনা করলে অনেক ভালো করে, আমরা তাই এই গল্পগুলো শুনি। লেখালেখির ক্ষেত্রেও শিখছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও তার প্রথম দিকে লেখা পছন্দ করতেন না, বলতেন যে ওগুলো কিছু হয়নি, এত কিছু ভালো হয়নি, কিন্তু আমরা দেখি ওগুলো অনেক ভালো আমাদের লাগে। তো অনেক সময় লেখকরা প্রথম যখন লিখে অনেক কিছু হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে, বা লেখকের নিজের মনে হতে পারে এইখানে এটা হলে ভালো হতো, ওখানে ওটা হলে ভালো হতো। তো সেই জন্য লেখালেখির ক্ষেত্রে পরিস্থিরতা নেই, কখনো হয়তো খুব ভালো হয়, একটা বই খুব ভালো হয়ে যায়, সবাই প্রশংসা করে, আর একটা বই হয়তো তত সব মানুষের কাছে ভালো লাগে না, আবার এক এক দৃষ্টিতে এক এক রকম। একবার আমি বললাম আমার মায়ের বাড়িতে যে লেখালেখি আর করবো না, অনেকে বলে কি লিখো, এসব লিখে কি লাভ। আমিও ভাবলাম যে সত্যি এসব লিখে কি লাভ, হয়তো লেখালেখির কি কোনো মূল্য নেই, আর না লিখলেই বোধ হয় ভালো হবে। তা আমার মায়ের বললো, আপনারা এরকম কেন ভাবছেন, সবার তো আর একজনের লেখা ভালো লাগে না, কারো রবীন্দ্রনাথ ভালো লাগে, কারো শরৎচন্দ্র ভালো লাগে, কারো হুমায়ুন আহমেদ ভালো লাগে। কাজেই প্রত্যেকেরই নিজস্ব লেখক আছে। তাই বলে কি যার রবীন্দ্রনাথ ভালো লাগে তার যদি শরৎচন্দ্র ভালো লাগে তাহলে শরৎচন্দ্র কি ভালো লেগেন না? তাহলে সেই জন্য লেখালেখির মধ্যে অনেক বিবিধ রয়েছে, এক একজনের এক একটা ভালো লাগতে পারে, কারো একটা গল্প ভালো লাগতে পারে, কারো একটা গল্প ভালো না লাগতে পারে। কিন্তু আমরা যারা লেখক, আমি মনে করি লেখালেখি থেকে আমাদের আনন্দ, লেখালেখি করি আমরা মনের আনন্দে, সেই মনের আনন্দের সাথে আমরা যোগ করি কি আমাদের চারপাশের জীবনকে। আমাদের প্রথমে মনে হয় কিছু একটা লিখি, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, প্রথমে সাধারণত আমাদের সবাই কবিতা দিয়ে শুরু করে, কারণ কবিতা লেখা মনে করা একটা সহজ, কবিতা লেখাই কঠিন, তারপরে গল্প লিখি। এখন যাই লিখি না কেন আমাদের যে মনের মধ্যে যে আবেগ আছে, যে উচ্ছ্বাস আছে, সেটা আমরা ভাবি কি কিভাবে প্রকাশ করবো। তাহলে গল্পের কথাই বলি, যেহেতু আজকে গল্প নিয়ে আলোচনা হচ্ছে, এই গল্প যখন আমরা ঠিক করি আমাদের মনের আবেগে, আমাদের অনুভূতি, তার সাথে আমাদের যোগ করতে হবে কি আমাদের চারপাশের সমাজকে। হ্যাঁ, আমার অনুভূতি যখন আমি ছড়িয়ে দিতে পারবো সবার মধ্যে, তখনই কিন্তু আমার লেখা সার্থক হবে। অর্থাৎ আমাদের চারপাশের জীবনকে ভুলে গেলে চলবে না,
আমার মনের অনুভূতির মধ্যে কিন্তু ওটা ছাপ থাকতে হবে। কারণ আমরা আমাদের চারপাশে যেটা দেখি ব্যতিক্রম, কোনটা হয়তো ভুল, কোনটা হয়তো ভালো, কোথাও হয়তো আনন্দ, সেগুলোই আমরা আমাদের লেখায় ফুটিয়ে দিই। যে কেউ যে লিখে না কেন, যে কবি বা সাহিত্যিক, তারা কি করে, তারা চারপাশে যে আনন্দ বেদনা দেখে সেটাই লেখায় ফুটিয়ে দেয়। বিচিত্রা সেনের লেখাগুলো আমি এই মুহূর্তে বসে পড়লাম, আমার কাছে মনে হলো নারীর মন নিয়ে সে অনেক জানে। নারীর যেহেতু সে শিক্ষক, নারীরা তার কাছে আসছে, নারীদের জীবন দেখেছে, বিশেষ করে বর্তমান যুগের নারীদের যে জীবন, সেগুলো কিন্তু আগেকার দিনের নারীদের সাথে আলাদা হয়ে গেছে। এখন নারীরা অন্য বলে চলে, অন্য বলে কথা বলে। আমাদের যুগে আমরা রেস্টুরেন্টে যে চা নাস্তা খাওয়ার কথাও ভাবিনি, এখনকার যুগে এটা কমন হয়ে গেছে। যুগ পাল্টে গেছে, যুগের সাথে সাথে আমাদের লেখাও পাল্টাতে হবে। আমরা সে আগেকার ধান ধারণা থাকলে হবে না। আমার বইটি পড়তে পড়তে আমি দেখলাম আমাদের যুগে যে মানসিকতা, আমাদের নর্মালের মধ্যে, আশেপাশের মানুষের মধ্যে যে একটা মানসিকতা রয়েছে, সহজভাবে চলা, সহজভাবে মেশা, সহজভাবে সবকিছুকে নেয়া, কিছু বেশি নিয়ে ভাবনা করে না, যা কিছু পায় তা নিয়ে চলতে চায়, সবকিছু যেন দুনিয়াটাকে তারা সহজভাবে নিয়ে নেয়। এর জন্য অনেক জটিলতার সৃষ্টি হয়, সবকিছু হয়তো সহজভাবে নেওয়া যায় না। তো সেটা আমরা দেখি লেখায় ফুটেছে অনেক ক্ষেত্রে, যে অনেক ক্ষেত্রে আমরা দেখি সহজভাবে নিয়ে আমরা অনেক সমস্যায় পড়ে যাই। মেয়েদের বিশেষ করে অনেক কিছু নিয়ে ভাবতে হয়, মেয়েদের জীবনে অনেক কিছু আছে। রবীন্দ্রনাথ বলছিলেন, রমণের মন সহস্র বর্ষেই সাধু মানব। রমণের মন বুঝে এত সহজ না, আমরা বিচিত্রা দেখে সেটা দেখি। আবার রবীন্দ্রনাথ আরেক জায়গায় ঘরে বাইরে উপন্যাসে বলছেন, নারীকে শুধু ঘরে রাখলে হবে না, নারীকে বাইরে বেরোতে হবে, বাইরের জগৎকে চিনতে হবে। নারী যদি বাইরের জগতের সাথে মিলিয়ে চলতে পারে, তখনই নারীর সার্থকতার প্রমাণিত হবে। সেখানে নারী ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু ঘরে বসে থাকলে নারীর কখনো ও নারীকে উপলব্ধি করা যাবে না। এই যে নারীরাকে ঘরে বের হচ্ছে, বাইরের জগতে বের হচ্ছে, নানাভাবে জীবনকে দেখতে পাচ্ছে, সবকিছু আমরা বিচিত্রার গল্পের মধ্যে খুঁজে পাই। তার ভাষা খুব স্বচ্ছ, সহজ, সরল। বিচিত্রা যেমন চমৎকার আকর্ষণীয়, তার গল্পগুলিও সেরকম চমৎকার আকর্ষণীয়। আরো ভবিষ্যতে আরো সুন্দর গল্প আমাদের উপহার দেবে এই আশা করে আমি তার সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ আপা, আপনার অসাধারণ কথামালা আমাদের প্রাণিত করেছে। এখন অনুভূতি ব্যক্ত করবেন বিচিত্রা সেন। ধন্যবাদ সেলিমা আপা। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আলোচক বৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন, সবাইকে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা। আসলে এমন একটি অনুষ্ঠান, রাশিদের থেকে বলেছে এটা আমার 10ম গ্রন্থ, কিন্তু 9টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়নি। এবারে টিটু ভাই এবং সেলিমা আপা বললো যে না, একটা প্রকাশনা অনুষ্ঠান আমরা করবোই। তো ওনারা যেহেতু করবেন বলেছেন, আমি সায় দিয়েছি এবং এই 10ম গ্রন্থে এসে আমার প্রকাশনা অনুষ্ঠান হচ্ছে। তো এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজিয়া প্রকাশনের স্বত্বাধিকারী টিটু ভাই এবং সেলিমা আপার কাছে। আর তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আমার প্রাণের মানুষ, যারা আমাকে সত্যিই ভালোবাসেন। আমি কিন্তু দেখে বুঝে ফেলেছি আজকে আমাকে কারা কারা ভালোবাসেন। এটা একটা বড় প্রমাণ পেয়ে গেলাম, এটা একটা বড় প্রমাণ পেয়ে গেলাম। আমাকে রিয়েল যারা ভালোবাসে তারা সত্যি আজকে চলে এসছে এখানে। এটা ছোট্ট, এখন হয়তো বলতে পারেন যে আপনি কি লেনদেনে বিশ্বাসী? লেনদেন না, এটা হচ্ছে ছোট্ট কিছু ব্যাপার দিয়ে আসলে ধরা পড়ে মানুষের অনুভূতি গুলা। তো আমি কৃতজ্ঞতা, হ্যাঁ প্রকাশের বিষয়, আমিও সেটা বিশ্বাস করি। ওই যে সঞ্জীব দা যেটা বলছে, আমি মানুষ সোজা সাপ্তাহ, আমি লিখিও সোজা সাপ্তাহ, বলেও সোজা সপ্তাহ এবং চিন্তা ভাবনাও সোজা সপ্তাহ। এই জন্য আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এসেছেন। আমার 3জন আলোচক অত্যন্ত চমৎকার ভাবে আমার আলোচনা করেছেন। রুহুলের যে
কথাগুলো বলেছেন আমি খুব পজিটিভলি নিয়েছি, কারণ আমার খুব খুব কাছের বন্ধু, আমার খুবই শুভাকাঙ্ক্ষী। অনেক বছর যখন আমি লেখালেখি থেকে দূরে সরে গিয়েছিলাম, ও আর ইলুলিয়াস এই দুজন অনবরত আমাকে নক করতে 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 পিন ফুটাতে ফুটাতে আমাকে আবার সংসার জীবন থেকে বের করে লেখালেখির জগতে এনেছে। এই জন্য ওর প্রতি আমার একটা কৃতজ্ঞতা আগে থেকে আছে। সুতরাং ও যেটা আমাকে বলবে সেটা আমার ভালোর জন্যই বলবে, আমাকে পথটা দেখিয়ে দেওয়ার জন্য বলবে, এটা আমি জানি। আর সঞ্জীবদা তো অবশ্যই আমার অতি প্রিয় একজন মানুষ, আজকে থেকে না, সেই 85 সাল থেকে। 85 সাল থেকে সঞ্জীবদা অনেক প্রিয় মানুষ। সঞ্জীবদার প্রত্যেকটা কথা আমি মাথায় নিলাম। এলিজাবেথ আপা তো আমার অতি প্রিয়, অতি সুন্দর, অতি প্রিয় একজন আপা, যে আপার কথাগুলো খুব মিষ্টি, ওনার মতো সব নিলাম মাথায়। বাবু ভাই, জিন্না ভাই, সবারটা মাথায় নিলাম। গফুরাউদ্দিন টিটু ভাই তো সবাই মাথায় নিলাম। হ্যাঁ, প্রতিমা বলে গেছে এবং এলিজাবেথ আপা বললো আমার গল্পগুলো নারী কেন্দ্রিক, কারণ যারা আমার খুব কাছের মানুষ তারা জানে যে ওই আমার ভাই এসছে এখানে, আমার ছেলে মেয়ে এসছে, আমার ভাইয়ের বন্ধুরা এসছে, তারা জানে যে আমার জীবনটা মোটেও ফুলসজ্জার জীবন না, অনেক বেশি খণ্ডকাকীর্ণ, অনেক বেশি স্ট্রাগল করতে 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 আজকে এই পর্যায়ে আমি এসেছি। আমার দেখাটা একটু ভিন্ন রকম। আমি জীবনকে খুব কাছ থেকে দেখেছি, অনেক বেশি ফাইট, যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ। সেই 1 বছর বয়সে বাবাকে হারিয়ে বৈদিক পরিবেশে যে পড়লাম, সেখান থেকে শুধু ফাইটই করতে হয়েছে। ফাইট করতে 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 2015 সালে রাশেদ গ্রুপ আমাকে আমার গল্প আজাদিতে ছাপিয়ে আমাকে ওই ফাইটের যুদ্ধক্ষেত্র থেকে বের করে এনে আলাদা একটা জগতে ফেলেছেন। না, ওইটা যুদ্ধক্ষেত্র ভাবি না আমি, এটাকে একটা আমার জীবনের চরম একটা ভাবি, যেন হয়েছে আমি এখানে আমার নিজেকে প্রকাশ করতে পারি। এই যে আমার গল্পগুলোতে সোজা সাপটা অনেক বেশি আক্রমণ করে খুব প্রভাবে তুলে আনি আমি, কারণ যে জিনিসগুলো আমি দেখেছি আমার চারপাশে, আমার খুব কাছের মানুষদের জীবনে যেগুলো দেখেছি, আমার কাছের জন যারা তারা জানে আমার গল্প মানে আমার কাছের মানুষদের জীবন, কাছের মানুষদের জীবনটা আমি তুলে আনি। কোন বানোয়ার গল্প না। শিল্প আমরা জানি সাহিত্য 2 রকম, একটা হচ্ছে শিল্পের জন্য শিল্প, একটা হচ্ছে জীবনের জন্য শিল্প। আমি বরাবরই জীবনের জন্য শিল্পে বিশ্বাস করি। আমি সুকান্ত এবং নজরুলের অনুসারী। আমি শিল্পের জন্য শিল্পকে তেমন একটা গুরুত্ব দিই না। রবীন্দ্রনাথ থাকুক মাথার উপর, কিন্তু নজরুল আমার অনেক প্রিয়, সুকান্ত আমার অনেক প্রিয়। এই জন্য আমার কথাগুলো মানে গল্প যখন লিখি একদম মানে কাটছাট ভাবে, খুব কঠিন ভাবে, নকল ভাবে আমি আক্রমণ করি এবং আক্রমণ করে লিখি, কারণ আমি আমার চারপাশের মানুষকে দেখেছি ফাইট করতে এবং চারপাশের মানুষকে ফাইট করতে এখনো দেখছি। এবং নারীদের চরিত্র আমি সবচেয়ে ভালো জানি, কারণ নারীরা বাইরে অনেক সুন্দর করে সেজে গুঁজে নিজেকে পরিপাটি করে বুকের ভিতরে আগুনের মানে কুণ্ড রেখে উপরে হেসে হেসে সবার সাথে কথা বলে নিজের কষ্টটাকে নীরবে হজম করে ফেলে, এবং সেটা কেউ জানে না, শুধু একজন নারী জানে তার কষ্টটা। কারণ নিজের দুঃখ কষ্ট শেয়ার করাটাকে নারীরা খুব অপমান মনে করে। তারা মনে করে যে আমার কষ্টটা যদি আমি সবাইকে বলে দিলাম আমি মনে হয় ছোট হয়ে যাব, এই জন্য বলে না। ওই চরিত্রগুলাকে আমি তুলে আনি আমার গল্পে, সামনেও হয়তো আমি ওইভাবেই আনবো, আর হয়তো বিস্তৃত করবো। এই জন্য যেটা আঘাত করতে চাই আমি চাই যে গল্পগুলো করে আঘাত পাক মানুষ, আঘাত পাক, এবং যেগুলো ওই জানাবার জন্য আমি একটু ওইভাবে লিখি। আপনারা আশীর্বাদ করবেন আমাকে যেন আমি লিখে যেতে পারি, আমি যতদিন বাঁচি যেন লিখে যেতে পারি, গল্পটা যেন আমার বন্ধ না হয়। ওটাই আজকে আপনারা যে এসেছেন আমি অনেক কৃতজ্ঞ এরকম একটা আয়োজনের জন্য। এবং সেলিমা আপাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বক্তব্যের সাথে অনুষ্ঠান শেষ হচ্ছে না, আরো কিছু কেউ কেউ আসবে, সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আমার জন্য আশীর্বাদ করবেন।